আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের রাজধানী তেহরান সহ অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। নতি না স্বীকার করার ঘোষণা পেজেশকিয়ানের। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি অর্থ খরচ না করে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সে সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। সেবায় ঈদের ছুটিতে সার্বক্ষণিক সচল থাকবে ব্যাংকের এটিএম বুথ। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করা হবে নিরাপত্তা, নেই ভোগান্তির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আগ্রাসীদের কাছে কখনো নতি স্বীকার করবে না ইরান। ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের কথা বলা অর্থহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এমন মন্তব্যই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ ইরান শুরু করেনি। আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা তেহরানের অধিকার। আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন উপেক্ষা করলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। হামলাকারীদের বিরুদ্ধে চাপ তৈরিতে আন্তর্জাতিক মহলের প্রতিও আহ্বানও জানান। চলমান যুদ্ধ ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান। ইরানের সামরিক সক্ষমতার সঠিক আন্দাজ না করেই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপরদিকে 4 দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। তৈরি করেছে অত্যাধুনিক মিসাইল আর কম খরচের ড্রোনের ভান্ডার। সময়ের সাথে সাথে যুদ্ধে নতুন কৌশল এনেছে। আগে চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে মিসাইল হামলার সংখ্যা। এর কারণ ব্যাখ্যা করে বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী আর ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণও নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর। প্রশ্ন উঠছে, এত ক্ষয়ক্ষতির পরেও কিভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে যাত্রী হওয়ার সম্ভাবনা অন্তত আজকের দিনে অন্তত খুবই ক্ষীণ। কেননা আমি আছি এই মুহূর্তে আসলে দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ একজন যাত্রী কমলপুর স্টেশনে প্রবেশের পর প্রাথমিক একটা চেক পয়েন্টে তিনি দাঁড়াবেন, সেখান দিয়ে প্রবেশ করে একটা নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে এসে চূড়ান্তভাবে যখন তিনি প্ল্যাটফর্মে প্রবেশ করবেন তার ঠিক এক মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় ধাপে তিনি আরেকটা চেকপোস্টের মুখে পড়বেন। অর্থাৎ রেলওয়ের আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপি সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকিও। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেয়া সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী।
অতএব এই বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করেই প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। রাজীব আহমেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী সীমিত ব্যাংকিং বন্ধ থাকায় ঈদের ছুটিতে এটিএম এ লেনদেন বাড়ে কয়েক গুণ বেশি। তাই এই সময়ে প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। ছুটির সময়ে কেন্দ্রীয়ভাবে 24 ঘণ্টায় পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ। সোমবারই শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। বুধবার নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করায় আজ থেকেই শুরু ঈদের ছুটি। বুধ ও বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকবে 7 দিন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। ভোগান্তি এড়াতে এবার আগেভাগে উদ্যোগ নেবে ব্যাংক, এমন প্রত্যাশা গ্রাহকদের। আমরা অবশ্যই চাইবো যে যেন এটিএম সেবাটা যেন অবশ্যই স্মুদার থাকে, যেন আমরা অবশ্যই ট্রানজ্যাকশনটা যেন সাধারণ মানুষ যেন ট্রানজ্যাকশন করতে পারে, টাকা পয়সা লেনদেন করতে পারে। আমরা অবশ্যই চাইবো যেন স্মুথ একটা ট্রানজ্যাকশন হয়, টাকাটা মানুষ এসে তুলতে পারে, যাতে মানুষ ভোগান্তি না পড়ে। এটা আমরা জনগণের কাছে চাই এবং প্লাস ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি। এটিএমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা দরকার এবং নেটওয়ার্কের একটা সমস্যা থাকে, এটা যেন না থাকে। এই দুইটা জিনিস থাকলে আমার মনে হয় খুব ভালো হয়। গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে ঈদের ছুটিতে এটিএম বুথ সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ